প্রিয় শুনুন, বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাজেট বাস্তবায়নে বড় চ্যালেঞ্জগুলো কী কী? বর্তমান সরকারের সবথেকে বড় চ্যালেঞ্জ যেটা আমি মনে করি বর্তমানে, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের আমাদের মূল্যস্ফীতির তীব্রতাকে নিয়ন্ত্রণ করা। সর্বপ্রথম প্রতিদিন আমাদের তৃণমূল পর্যায়ে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষ যখন বাজারে যাচ্ছে, যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেভাবে লাগামহীনভাবে বেড়ে যাচ্ছে, এটা নিয়ন্ত্রণ না করতে পারলে আসলে আমি মনে করি এই বাজেটও ব্যর্থ হবে। এই মাসে ছিল 9.42। এটা তো মানে আনুষ্ঠানিকভাবে ঘোষণাপত্র, কিন্তু আপনি যদি খাদ্য মূল্যস্ফীতি দেখেন, তারপরে আপনি এনার্জি ইনফ্লেশন যদি আপনি দেখেন সরাসরি, আপনার মানে এটা কিন্তু ডাবল ডিজিট ইনফ্লেশন হচ্ছে একদম উইদাউট আ শ্যাডো অফ আ ডাউট। তো প্রথম সেখানে কথা যে হচ্ছে এবার যে লক্ষ্যমাত্রার কথা বলা হচ্ছে 7.5% আমি মনে করি। মানে আমাদের লক্ষ্যমাত্রা বহু কিছু থাকতেই পারে, আমার অনেক স্বপ্ন থাকতে পারে, কিন্তু স্বপ্ন থেকে এবং বাস্তবতার তফাৎ যদি ফারাক যদি আসমান জমিন হয়, এটা তো আসলে বাস্তবসম্মত না। তো এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনার মূল্যস্ফীতি ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এবং এটার উদ্দেশ্য কিন্তু আপনার টাকা ছাপিয়ে কিন্তু আপনি ক্যাশ হ্যান্ড আউট করে কিন্তু আপনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি মানুষের অর্থের আমার যেটা প্রস্তাবনা সেটা হচ্ছে অর্থ প্রদান করে পৃথিবীতে কোনো দেশে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়নি, কোনো দেশের দারিদ্রতা বিমোচন করা হয়নি। যেটা চেয়েছে মানে যেই দেশগুলোতে করার চেষ্টা করেছিল, আপনি আর্জেন্টিনার দিকে তাকান, 143% ইনফ্লেশন। আপনি জিম্বাবুয়ের দিকে তাকান, ট্রাক লোড ভরে আপনার টাকা নিয়ে যেতে হচ্ছে, টাকার কোনো মূল্য নেই। তো টাকা যদি আমরা এই অর্থ বছরে যদি আমরা 1.5 লাখ 2 লাখ কোটি টাকা যদি ব্যাংক বরণ করে বা অর্থ ছাপিয়ে যদি আমরা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে চাই, এটা দেশের অর্থনীতির জন্য এবং টাকার জন্য ডলারের বিপরীতে যদি আবারও অবমূল্যায়ন হয়, যেটা আপনার 2022 থেকে 2026 সালে প্রায় 50% আপনার ডিভ্যালুয়েশন হয়েছে। আপনার $1 যদি আপনার 160-এ যায়, 160 টাকা যদি চলে যায়, বাংলাদেশ আপনার সরাসরি ডিফল্ট রেসে চলে যাবে। আপনি জানেন আপনি মুডিজ এবং S&P যে বড় বড় যে ক্রেডিট রেটিং এজেন্সিগুলো আছে, বাংলাদেশের আপনি ক্রেডিট রেটিং দেখলে বিদেশি কোনো বিনিয়োগকারী এখানে আসবে না। আপনাদের তো বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যবসায়ীরা তো এখানে বাংলাদেশে বিনিয়োগ করছেন, আপনি বিদেশি বিনিয়োগ কোথা থেকে আনবেন? আমার এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি ইজ অফ quintessential ইম্পর্টেন্স, নো ডাউট। এবং থার্ড হচ্ছে আমাদের সব থেকে বড় কথা হচ্ছে আমাদের জব কন্ডিশন। আজকে যে বর্তমানে যে শিক্ষিত বেকারত্বের যে একটা হাহাকার রয়েছে, মাস্টার্স পাশ করে তারা একটা 15,000, 20,000, 25,000 টাকা চাকরি পাচ্ছে না, মর্যাদাপূর্ণ মূল্যস্ফীতির সমুন্নত কোনো চাকরি পাচ্ছে না। এমন একটি অস্বাভাবিক বাস্তবতা আপনি ইউ অ্যাড অন টপ অফ দ্যাট ইনসাল্ট টু ইনজুরি যাকে বলে ইংরেজি ভাষায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আজকে বর্তমানে আমাদের গ্রাফিক্স ডিজাইনার, ট্রান্সলেটর, আপনার লোগো ডিজাইনার, সফটওয়্যার যারা ডেভেলপার যারা আছে, তাদের চাকরিতে একদম সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাবে। আপনি ক্লড আছে বর্তমানে, ChatGPT আছে, জেমিনাই আছে, বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে একটা ওয়েভ, এটা তো ইন্টারনেটের যুগের যে বড় সুনামি আসছে। এর ফলশ্রুতিতে আমাদের ফ্রিল্যান্সিংয়ের যে একটা বড় একটা সম্ভাবনাময় একটা ভবিষ্যৎ ছিল, সেটা কিন্তু ভয়ঙ্করভাবে কুঠারাঘাত করা হয়েছে। এবং তাদের কথা যদি আমরা চিন্তা করি, যে আমাদের সম্মানিত সহযোগী এই যে কথাটা বললো, AI অ্যাডাপশন ইজ ইনএভিটেবল, এবং ইন্টারনেটের বিপ্লবের যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিপ্লবটা আরও বড় পরিসরে হবে এবং আরও বড় প্রভাব বাংলাদেশের অর্থনীতি রাখতে পারে যদি আমরা সঠিকভাবে এআইকে যদি আমরা ব্যবহার করতে পারি। কিন্তু এখন পর্যন্ত আপনি দেখবেন যে গভর্নমেন্ট সেক্টরে যে পরিমাণ ইনএফিসিয়েন্সিস রয়েছে, এত বড় বিউরোক্রেসি রেখে, এত বড় গভর্নমেন্ট এক্সপেন্ডিচার সাইজ রেখে আপনি কোনোদিন একটা প্রাইভেট সেক্টরকে আপনার সফলতার দিকে আপনি এগিয়ে দিতে পারবেন না। তো নৈতিকভাবে আমাদের টার্গেট রাখতে হবে গভর্নমেন্ট সেক্টরটাকে আমরা কি করে আমরা সংকুচিত করতে পারি, প্রাইভেট সেক্টরকে আমাদের মোবিলাইজ করতে হবে। এখানে বাংলাদেশে বর্তমানে এই পরিবেশে কিন্তু আসলে এটা কিন্তু বিনিয়োগ বান্ধব কোনো পরিবেশ নয়। আপনি এই ট্যাক্সেশন পলিসি দিয়ে আপনি বিদেশি বিনিয়োগকারী তো আনতেও পারবেন না। বাংলাদেশের অধিকাংশ বিনিয়োগকারী যাদের সাথে আমাদের কথাবার্তা হয়, বড় বড় শিল্প প্রতিষ্ঠান যারা বর্তমানে যারা কর্ণধার যারা রয়েছে, তারা একটা কথা বলে, কত তাড়াতাড়ি ব্যবসা গুটিয়ে ঋণ পরিশোধ করে আমরা ব্যবসা থেকে বের হয়ে যেতে পারবো, এটা তাদের কনসেনসাস। তো এরকম একটি পরিস্থিতিতে যখন আপনার রাজস্ব লক্ষ্যমাত্রা আরও আপনার উচ্চ একটি রাজস্ব লক্ষ্যমাত্রা আপনি নির্ধারণ করে দেয়, এটা আমি মনে করি আমি রাজস্বর মানে যারা আসলে সত্যিকার অর্থে ট্যাক্স পেয়ার, যেটা অনলি 3.5 মিলিয়ন 4 মিলিয়ন অ্যাকচুয়ালি ট্রু ট্যাক্স পেয়ার্স, মানে 40 লাখ মানুষ আমাদের 18 কোটি মানুষের দেশে ট্যাক্স পে করছে, এটার বেষ্টনী যদি আপনি বড় করতে না পারেন, তাহলে আসলে সত্যিকার অর্থে আমার লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারবো না। আর একই সাথে আমি মনে করি যে দেখেন